সংবিধান রক্ষা ও এর নিরাপত্তার শপথের মধ্য দিয়ে 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এবং তিনি এখানে যে সকল উৎসুক জনগণ আছে তারা কিন্তু তাকে অভিনন্দন জানানোর জন্য এখানে দাঁড়িয়েছিলেন এবং তারা কিন্তু তাকে বলছেন যে লাল গোলাপ শুভেচ্ছা, এবং তারা কিন্তু হর্ষধ্বনি দিয়ে যাচ্ছেন। মন ভইরা গেছে তো। ভালো মানুষের সাথে ভাই উপরওয়ালা থাকে। হ্যাঁ ভাই, ভালো মানুষের সাথে উপরওয়ালা থাকে। আপনি ভালো কর্ম করবেন, ভালো ফল পাবেন। ধইরা নেন, রাজত্ব পাওয়া গেছে। কপাল লাগে ভাই, ভালো মানুষ বইলাই এটা উপরওয়ালা উপহার দিছে। ঘটনা ঘটালেন, সেই ঘটনা একটা নতুন ইতিহাস তৈরি করলো, অভূতপূর্ব দৃশ্য। এটা কি ঘটার কথা ছিল? আর সাইলেন্ট মোডে যারা খেলে এদের সাহস কিন্তু হয় দুর্দান্ত। তো চলেন, তারেক রহমান যে সাহস দেখিয়েছে, এরকম সাহস বিগত সরকার কিংবা তার আগের সরকার এটা দেখাতে পারে নাই। বাংলাদেশ সম্ভবত দুটি ব্যারেজ নির্মাণে এগিয়ে যাচ্ছে। তিস্তা নদীতে ব্যারেজ, তিস্তা ব্যারেজ, আর অন্যদিকে হচ্ছে পদ্মা ব্যারেজ। সেটা নিয়ে ভারতের বেশ উদ্বেগ উৎকণ্ঠা আছে। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর যদি বাপের ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ দখল করতে আসো, সমস্যা নাই। তবে আসতে ওই কুমিল্লা এবং বাউনবাড়িয়ার এদিক দিয়ে ঢুকো। কয় কলা মার দুধ খাইছো সেটা আমরা দেখবো। দুধ তো খাও না, খাও মুত। প্রিয় দর্শক, তারেক রহমান সরকার গঠনের পর জনাব তারেক রহমানের বেশ কিছু কার্যক্রমকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ, বিশেষ করে যারা মোটামুটি রাজনীতি বোঝে, তারা মনে করেছিলেন তারেক রহমান হয়তোবা রাজনীতির রও বোঝে না। কিন্তু তারেক রহমান মাত্র 2-2.5 মাসের ব্যবধানে এমন কিছু সিদ্ধান্ত নিয়েছে এবং এমন একজন ব্যক্তিকে এই মুহূর্তে তিনি ক্ষমতায় বসাতে চলেছেন, যাকে বাংলাদেশের সাধারণ জনগণ প্রত্যেকেই এই জায়গাটিতে দেখতে চায়। তো প্রিয় দর্শক, হঠাৎ করে আবারও ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম চলে এসেছে রাষ্ট্রপতির আসনে। তো প্রিয় দর্শক, তারেক রহমান কি সত্যি এমনটা ঘটিয়ে ফেলেছেন ইতিমধ্যেই? সেটি আশা করছি আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এমনকি এই মুহূর্তে আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই বাংলাদেশের উপর চাপ বাড়ছে। আর বাংলাদেশের উপর এই চাপ কমিয়ে ফেলার মতো একমাত্র ব্যক্তি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। কেননা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে সীমান্তে বিজিবি ছিল বাঘ। এমনকি অনেক সময় দেখা গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবির পা ধরতেও বাধ্য হয়েছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে আপনারা কি প্রয়োজনীয়তা মনে করছেন? এই মুহূর্তে কি তাকে রাষ্ট্রপতি পদে দেখতে চাচ্ছেন? সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। জনাব তারেক রহমান হঠাৎ করে কি কি পদক্ষেপ নিয়েছেন সেগুলো আমরা এই ভিডিওতে দেখতে চলেছি। তো আমরা ভিডিওগুলো দেখে আসবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদীর যদি বাপের ক্ষমতা থাকে তাহলে বাংলাদেশ দখল করতে আসো, সমস্যা নাই। তবে আসতে ওই কুমিল্লা এবং বাউনবাড়িয়ার এদিক দিয়ে ঢুকো। কয় কলা মার দুধ খাইছো সেটা আমরা দেখবো। দুধ তো খাও না, খাও মুত। গরুর গুমুত খাও। তোমরা আইছো আমাদের সাথে যুদ্ধ করবা, বাংলাদেশকে দখলে নিবার স্বপ্ন দেখো। খালি একবার আসো, যখন শুরু হয়ে যাবে তখন আর আমরা আমাদের এই 7 সিস্টার দখল করা ছাড়া আমরা ফিরবো না। তোরা তো কাপুরুষ, তোরা তো এই নরাদম, তোরা কাপুরুষের জাতি। তোদের লজ্জা নাই। তোদের যদি লজ্জা শরম থাকতো তাহলে 2001 সালের কথা মনে থাকতো। 2001 সালে সীমান্ত যুদ্ধে আমার দেশের 2 জন সৈনিকের বিনিময় তোদের 16 জন সৈনিক, বাড়াইবাড়ির যুদ্ধে তোদের 16 জন সৈনিক হত্যা করা হয়েছে। তোরা কা পুরুষের মতো এদেরকে দান খেতে বালি দিয়ে চলে গেছিলি। কিন্তু আমার দেশের বীর সৈনিকেরা 2 জন শাহাদাত বরণ করেছে, তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে আমরা নিয়ে আসছি। কিন্তু তোরা কা পুরুষ না হলে তোরা তোদের লাশগুলি ফালিয়ে যাইতি না। আবার তোরা আমাদেরকে হুমকি দেস তোরা দখল করবি আমাদের দেশ। তোরা কা পুরুষ, তোরা মানুষের বাচ্চা। আর না হয় তোরা আমার দেশের নিরীহ মানুষ ফেলানির মতো শিশু হত্যা করে তোরা কাটাতারে ঝুলাই রাখিস। কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে ধরে এই পর্যন্ত যে কটা সীমান্ত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা সীমান্ত যুদ্ধে তোদের কি অবস্থা হয়েছে তোদের বিবেকে যদি থাকে, তোদের যদি লজ্জা থাকে, 2001 সালের কথা আরো যত কটা সীমান্ত যুদ্ধ হয়েছে, প্রত্যেকটা সীমান্ত যুদ্ধে আমার দেশের সৈনিকেরা বিজয় নিয়ে এনেছে। আর তোরা কা পুরুষের মতো ওই গরু পাচারকারী,
ওই যে ফেন্সিডিল পাচারকারী বদনাম দিয়া তোরা তুই আমার দেশের নিরীহ কৃষকদেরকে হত্যা করিস, ফেলানির মতো শিশুদেরকে হত্যা করে কাটাতারে ঝুলে রাখিস, তোরা হচ্ছে সেই কাপুরুষ, তোরা এসব বাংলাদেশের সাথে যুদ্ধ করবি। যদি তোদের হেডাম থাকে, তোদের নরেন্দ্র মোদী, তোদের বাপের যদি হেকমত থাকে, তাহলে একবার বাংলাদেশে ঢুকে দেখতো আমরা দেখাই দিব যে আমরা কারা আর তোরা কারা। আমরা মুসলিম জাতি, আমরা বীরের জাতি, তোদের মতো কাপুরুষ না। আমরা বীরের জাতি, আমরা মাথা উঁচু করে আমরা বেঁচে থাকতে চাই, আমরা সিংহের মতো বাঁচতে চাই, আমরা কাপুরুষের মতো বাঁচতে চাই না। তোদের মতো আমরা কাপুরুষ না যে সৈনিকের লাশ পালিয়ে যাবো ধান খেতে, আমরা সেই জাতি না। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যি রাষ্ট্রপতি হয়ে ফিরবেন, অথবা আরেকটা আলোচনা এখন আসছে যে তাকে রাষ্ট্রপতিও করা হতে পারে, রাষ্ট্রপতি না করা হলেও প্রধানমন্ত্রী বিশেষ দূত হিসেবে তাকে নিয়োগ দেওয়া হতে পারে, স্পেশাল এনভয়। তো এই দুইটার একটা হয়ে ফিরবেন কিনা এই আলোচনা জোরালো হচ্ছে দর্শক, এবং প্রফেসর ইউনূসকে এই জায়গায় আনতে মহা আয়োজন চলছে, অতএব ইটস ভেরি সিগনিফিকেন্ট। দর্শক, প্রথম আয়োজন হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে বিএনপি সরকার লন্ডন পাঠিয়ে দিয়েছে। জাস্ট একদম নর্মাল শিডিউল তার লন্ডন সফর, এটা মনে করার কোনো কারণ নেই। তিনি লন্ডন চিকিৎসা নিতে যাওয়ার কথা আগে কখনো বলেনি। তিনি সাক্ষাৎকারে যেটা বলেছিলেন, সম্ভবত মানব জমিনের সাথে সাক্ষাৎকারে বা কালের কণ্ঠের সাথে সাক্ষাৎকারে বলেছেন তিনি সিঙ্গাপুর যেতে চেয়েছিলেন, কিন্তু ইন্টারিম তাকে সিঙ্গাপুর যেতে দেয়নি। ডাক্তার দেখাতে তার সিঙ্গাপুর যাওয়ার কথা, ফলো আপ করতে, লন্ডন যাওয়ার কোনো কথা না, কিন্তু তিনি এখন লন্ডন গেছেন। তা আমরা দেখেছি যে চুপ্পু সুস্থ সবল চুপ্পু, আমরা দেখেছি পার্লামেন্টে চুপ্পু বক্তব্য দেন এবং জামাতের এনসিবির যে স্লোগান এবং চুপ্পুকে যে অপমান, সেই পরিস্থিতিতেও তিনি সোজা হয়ে দাঁড়িয়ে সুন্দরভাবে বক্তব্য দিতে পেরেছেন। কখনো পাবনা যান, কখনো সামরিক কবরস্থানে যান, শহীদ মিনারে যান, কিংবা স্মৃতিসৌধে যান। ভালো সুস্থ সবল। তো সুস্থ সবল মানুষ এমনিতে নিয়মিত চেক আপ বা ফলো আপ করাতে লন্ডন গেছেন। যাওয়ার পরে আমরা শুনি যে তার হার্টে ব্লক ধরা পড়েছে, জরুরি এনজিওপ্লাস্টি করা হয়েছে। শুনেন, এইসব বাটপারি এগুলো জনগণকে বুঝাবেন না। এমনিতে সুস্থ সবল চুপ্পু যাওয়ার পরে হার্টে ব্লক ধরা পড়েছে, যাওয়ার আগে ধরা পড়েনি। চুপ্পুর বঙ্গভবনে যেসব ডাক্তার থাকে, চুপ্পুর শরীরে একটু সামান্য তাপমাত্রা 98.4 থেকে যদি 98.5 হতো, কি কারণে ওটা আইডেন্টিফাই করে নানান ব্যবস্থা নিত। অথচ তার হার্টে ব্লক, এটা নাকি লন্ডন যাওয়ার পর ধরা পড়েছে। লন্ডন যাওয়ার পরে কি ব্লক তৈরি হয়েছে, আর এতদিনে তৈরি হয়নি? মানে এটা কি? আমার কাছে মনে হচ্ছে এগুলো সব মেটিকুলাস ডিজাইন কথাবার্তা। আমার কাছে মনে হচ্ছে এটা এরকম হতে পারে যে তাকে লন্ডনে সেফ এক্সিট দেওয়া হয়েছে এবং হার্টে ব্লক অমুক তমুক নানান কথাবার্তা বলে দানাই ফানাই করে এক পর্যায়ে না শারীরিক কারণে তিনি আর আসতে পারবেন না। তার আসতে তো একজন রাষ্ট্রপতি লাগে। ঠিক আছে চুপ্পু, আপনি পদত্যাগ করেন। তারপরে বলবে যে আমি শারীরিক কারণে পদত্যাগ করেছি, অন্য কোনো কারণে, শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছি। তার পরিবারের লোকজন বলবে না থাক, এই অবস্থায় আর দেশে যাওয়ার দরকার নেই। হয়তো শারীরিক কারণে পদত্যাগ করবে, তারপরে বিএনপি দিকে তাদের নতুন পছন্দের রাষ্ট্রপতি নিয়োগ দেবে। তো এখানে কয়েকটা বিষয় থেকে বাঁচবে যে ভারতের সাথে যে চুক্তি হয়েছিল যে না চুপ্পুকে সম্মান দিতে হবে, চুপ্পুকে সম্মান দেওয়া হলো, কারণ চুপ্পুকে তো ঘাট ধরে ইমপিচ করে নাই, চুপ্পুকে সম্মানজনক সেফ এক্সিট দিয়েছে এবং তিনি শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন, এটাও হলো। আর বিএনপি জামাতের কথা মতো, মানে জামাত এনসিবির কথা মতো ইমপিচমেন্টও করা লাগে নাই। আবার সেই চুপ্পুকে রাখলে বিএনপি তো অস্বস্তি, তাও হয়নি, বিএনপির পছন্দের রাষ্ট্রপতি হয়ে গেল। এক ঢিলে সব পাখি মারার মতো একটা আয়োজন হয়তো চলছে। হয়তো এটা একটা বিশ্লেষণ, এটা হতে পারে, নাও হতে পারে। চুপ্পু যদি দেখেন যে না খুব শীঘ্র কোরবানির আগে ফিরে আসে, তাহলে বুঝবেন যে না আমাদের এই বিশ্লেষণ সঠিক হয়। তবে যেভাবে তাকে তার হার্টের ব্লক ধরা পড়ছে, এনজিওপ্লাস্টি করানো হচ্ছে, যেসব নাটকের খবর আমরা শুনছি তাতে এগুলো স্বাভাবিক মনে হচ্ছে না। এটা এখন তাহলে এই হার্টের ব্লক ধরা পড়েছে, তাহলে হতে পারে যে বর্তমান যে বাস্তবতা তৈরি হয়েছে, এখানে আমেরিকার কিন্তু স্বপ্নভঙ্গ হয়েছে। যে আমেরিকা যে উদ্দেশ্যে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকার কোনো পারপাস বিএনপি সার্ভ করতে পারছে না। বার্মা এক নিয়েও তেমন কিছু করতে পারবে না, এমনকি সেন্ট মার্টিন নিয়েও যে নাটকীয়তা ওটাও থাকবে না, এবং এমনকি চীনের প্রেজেন্স কন্টেইন করা আমেরিকার অন্যতম উদ্দেশ্য তাদের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির আলোকে মোটেই হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে হঠাৎ করে নাটকীয়ভাবে চীনের ব্যাপক প্রেজেন্স, যেমন তিস্তা মেগা প্রজেক্ট চীনকে দিবে, এটা তারেক রহমান ফাইনাল করে ফেলেছেন। এটা যুক্তরাষ্ট্র মানতে পারার কথা না যে বাংলাদেশে চীনের এত বড় প্রেজেন্স থাকবে। ভারতের তো মাথা খারাপ। এরপরে নীলফামারীতে বিমান গাড়ি চালু হতে পারে চীনের, শিলিগুড়ি করিডোর ঘেঁষে সেই তিস্তা প্রজেক্ট হবে, প্রায় 103 কিলোমিটার, 203 মিটার, বিরাট বিরাট নদী খনন কিংবা বাঁধ নির্মাণ, নানান কিছু। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মেগা প্রজেক্ট হবে এই তিস্তা মেগা প্রকল্প। তার মানে ভারত ঘেঁষে থাকবে চীন, এবং উত্তরবঙ্গে চীনের 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল, বিরাট বিরাট স্থাপনা, এগুলো তৈরি করা হচ্ছে। এমনকি বগুড়ার যে বিমানবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দরের কথা বলা হচ্ছে,
সেটাও চীনের অর্থায়নে করা বা চীনের প্রযুক্তিতে করা একটা আলোচনা চলছে। মানে পুরো ভারতের সীমান্ত ঘেঁষে থাকবে চীন আর চীন, এবং সমুদ্রেরও বিভিন্ন জায়গায় চীনের প্রেজেন্স থাকবে। এতে সব মিলে যুক্তরাষ্ট্র দেখছে যে তাদের লক্ষ্য এখন এরকম এত চীনের প্রেজেন্স থাকলে তাদের যে বার্মা অ্যাক্ট, ওটার তো অস্তিত্বই থাকবে না। সব মিলে আমেরিকার মাথা খারাপ, আমেরিকা বিএনপির এখন হাত ছেড়ে দেওয়ার উপক্রম। এখন এটা দুইটার একটা কাজ হতো, একটা হচ্ছে বিএনপি সরকারের পতনের চেষ্টা করতে পারে আমেরিকা, আরেকটা হতে পারে যে না, বিএনপি সরকারের পতন না, আমেরিকা তাদের লোক ইউনুসের মাধ্যমে তাদের বিএনপিকে একটু কন্ট্রোল করা বা বিএনপির উপর আমেরিকার আরো বড় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যায় কিনা, এই জন্য ইউনুসকে রাষ্ট্রপতি করার প্রেসক্রিপশন মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে থাকতে পারে। অথবা বিএনপি সরকার দেখছে যে অবস্থা তো খারাপ, পররাষ্ট্রনীতির অবস্থা খারাপ, যেভাবে আমরা চীন ঘনিষ্ঠ হতে বাধ্য হচ্ছি তাতে যুক্তরাষ্ট্র পশ্চিমেরা ভারত সবাই রাগ করবে। এক্ষেত্রে এই পরিস্থিতি উত্তরণের মতো কেউ নাই, যেহেতু পররাষ্ট্রমন্ত্রী ইউনুসের লোক, তাহলে ইউনুসকে সিনিয়র মন্ত্রী মর্যাদায় আমরা স্পেশাল এনভয় যেরকম এর সাথে করা হয়েছিল বানিয়ে দিই, বিশেষ দূত তিনি জাস্ট বিদেশে ঘুরবেন, বাংলাদেশের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ডেভেলপ করার চেষ্টা করবেন। এই রাষ্ট্রপতি কিংবা বিশেষ দূত হয়ে তিনি ফিরলেও ফিরতে পারেন। বাংলাদেশ সম্ভবত দুটি ব্যারেজ নির্মাণে এগিয়ে যাচ্ছে। একটি অনুমোদন হয়েছে, চূড়ান্ত অনুমোদন, প্রায় ৩৫,০০০ কোটি টাকা পদ্মা ব্যারেজ। আরেকটি আলোচনা যেটা খুবই স্পর্শকাতর, সেটা হচ্ছে তিস্তা নদীতে ব্যারেজ, তিস্তা ব্যারেজ, আর অন্যদিকে হচ্ছে পদ্মা ব্যারেজ। তো দুটি ব্যারেজের ব্যাপারে চীনের মানে সহায়তায় যেই ব্যারেজের কথা বলা হচ্ছে, সেটা নিয়ে ভারতের বেশ উদ্বেগ উৎকণ্ঠা আছে সেই শেখ হাসিনার আমল থেকে। এখানে বলা হচ্ছে ভারত বাংলাদেশকে থামাতে পারে না, উদ্বেগ জানাতে পারে। সেটাকে পঙ্কজ শরণ বলছেন এই কথা, যে সেখানে ভারতের সাবেক, বাংলাদেশে নিযুক্ত ছিলেন ভারতের সাবেক হাই কমিশনার পঙ্কজ শরণ, তিনি এই কথা বলছেন যে বাংলাদেশ চীনের সহযোগিতায় তিস্তা নদীতে একটা ব্যারেজ নির্মাণ করতে চায়। এটি বাংলাদেশের পছন্দের বিষয়, এটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্ত। এই ব্যাপারে ভারত কোনোভাবেই বাংলাদেশকে থামাতে পারে না। ভারত শুধু বলতে পারে এটি আমাদের উদ্বেগের বিষয়, কারণ এটি বাংলাদেশ এবং ভারতের অভিন্ন নদী। ওই যে অভিন্ন নদী সীমান্তের কাছে যে চীন কোনো প্রকল্প করবে, এটা ভারত তার নিরাপত্তা ইস্যুতে বারবার তাদের উদ্বেগ জানাচ্ছে। এবং এমন আলোচনাও ছিল শেখ হাসিনার শেষ যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি ভারতে গেলেন, তখন তিনি বললেন যে তিস্তা ব্যারেজ, সেটি হচ্ছে যেহেতু ভারত বাংলাদেশের অভিন্ন নদী, সুতরাং ব্যারেজটাও বাঁধ নির্মাণ এবং ব্যারেজ নির্মাণ এটি ভারত করবে। তো তার আগে থেকে যেহেতু চীন এটি নিয়ে কাজ করছিল, সুতরাং এটা চীনের মনোভূত হয়নি। এবং তারপর চীন সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার পর তার প্রতিক্রিয়া মানে তিনি পেয়েছিলেন, এবং যার কারণে 5 দিনের সফর 3.5 দিনের মাথায় শেষ করে তিনি চলে আসেন। এটা নিয়েও তখন আন্তর্জাতিক মহলে, দেশে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা হচ্ছিল যে চীন বাংলাদেশকে প্রত্যাখ্যান করছে। তো এরকম একটা সেন্সিটিভ ইস্যুতে যেখানে বলা হচ্ছে ফারাক্কা মানে মরণবাদ ফারাক্কার কারণে, যেহেতু ফারাক্কা বাঁধের পানি সময় মতো ছাড়া হয় না, প্রয়োজন মতন পানি পায় না, সুতরাং একটা পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে পানি রিজার্ভের জন্য, এবং বাঁধ দেওয়া হবে এবং রিজার্ভ তৈরি করা হবে, যাতে অন্তত 7টা নদী প্রবাহমান থাকে এবং সেচ সুবিধা, কৃষিকাজের যে সুবিধাগুলো, সেই সুবিধা সম্প্রসারিত করা যায়। তো এটা একটা যুগান্তকারী ঘটনা। এটার ব্যাপারেও মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পানি সম্পদ মন্ত্রীকে। পানি সম্পদ মন্ত্রী বলেছেন, শহীদুদ্দীন চৌধুরী আইনি, যে এটা ভারতের কোনো কনসার্ন না। ভারত হয়তো পদ্মা ব্যারেজের ব্যাপারে তেমন তাদের উদ্বেগ উৎকণ্ঠা নেই, কারণ সেটা বাংলাদেশের যথেষ্ট ভিতরে, কিন্তু তিস্তা নদীতে ব্যারেজ নির্মাণের ব্যাপারে তাদের যথেষ্ট আপত্তি আছে। এই আপত্তিটা উপেক্ষা করে বাংলাদেশ এগোবে কিনা সেটা চীন সফরের সময় বোঝা যাবে। তবে বাংলাদেশের যেই মানে এখন আগ্রহ, সেটা হলো যে তারা ব্যারেজ নির্মাণ করতে চায়, পানির রিজার্ভার গড়ে তুলতে চায়, এবং এই কাজে যেহেতু চীনের একটা দক্ষতা আছে এবং চীন আগের থেকেই সেই প্রকল্প এলাকায় জরিপ করছে, সম্ভাব্যতা যাচাই করছে, সুতরাং ধারণা করা যায় চীনের সঙ্গেই হয়তো এই দুটি পদ্মা ব্যারেজ এবং তিস্তা ব্যারেজ, এই দুটি ব্যারেজের ব্যাপারে চূড়ান্ত চুক্তি হতে পারে। হয়তো সেই সময়টাও বেশি দিন না, খুব অল্প সময় বা কয়েক মাসের মধ্যেই এটি সম্পন্ন হতে পারে। দর্শক, আজ শুক্রবার 15ই মে 2026 সাল, সিঙ্গাপুর সময় 9টা 5 এবং বাংলাদেশ টাইম 7টা 5। আজ একটি কথা বলে গেলাম, ইনশাল্লাহ আগামী 10 বছরের মধ্যেই তা বাস্তবায়িত হবে। এই পৃথিবীর একমাত্র মুসলিম দেশ পারমাণবিক শক্তির অধিকারী হচ্ছে পাকিস্তান, আর দ্বিতীয় হচ্ছে ইরান, তৃতীয় যদি কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হয় তাহলে সেটা হবে আমার বাংলাদেশ অথবা তুরস্ক। আমি তুরস্ককে 3 নম্বর স্থানে কেন রাখি নাই, তুরস্ক ইউরোপের একটা অংশ পড়ে গেছে, খুব নজরদারি, এবং
আমেরিকার নজরদারিতে আছে, সেখানে হওয়া খুবই কঠিন। আমার দেশে যদিও আমরা ভারতের ভিতরে থাকি, রয়ের নজরদারিতে থাকি, কিন্তু বিগত দিনগুলিতে জুলাই আন্দোলনে রয়ের চোখ পাকি দিয়ে ইসলামী ছাত্র শিবির যে এত বড় একটা বিপ্লব ঘটাতে পেরেছে, তাহলে সেখানে আর এখানে আমি মনে করি না যে একটা এই বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা, আমি মনে করি না। কারণ আমার দেশের শিবিরেরা, আমার দেশের ইসলামী ছাত্র শিবির যেভাবে রয়ের চোখ ফাঁকি দিয়ে রকে ঘুম পাড়িয়ে তারা এত বড় একটি বিপ্লব সংগঠিত করতে পেরেছে, বুঝতেও পারে নাই। শেষ পর্যন্ত রয়ের এজেন্টগুলি এয়ারপোর্ট দিয়ে কিভাবে লাফি পার হয়েছে 5 আগস্ট, তা আপনারা দেখছেন। তাই এই ভারতের রকে গোনায় ধরার সময় নাই এখন। আমার দেশের সবচেয়ে বড় গোয়েন্দা সংস্থা হবে যদি এই শিবির কোনো গোয়েন্দা সংস্থা তৈরি করি, ইনশাল্লাহ এই পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা সংস্থা হবে আমার দেশের শিবির। তাই আমি আশাবাদী যে তুরস্কের আগে বাংলাদেশ পারমাণবিক শক্তির অধিকারী হবে যদি আগামী 10 বছর চায়না, রাশিয়া, পাকিস্তানের বলয় থেকে বাংলাদেশ তাদের সাথে সুসম্পর্ক রেখে যদি বাংলাদেশ এগিয়ে যায়, তাহলে আমার দেশ হবে এই পৃথিবীর 3য় মুসলিম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। অনেকে হয়তো বলবেন ইরান তো পারমাণবিক শক্তির এই ঘোষণা দেয় নাই, হয়েছে, এটা আপনি কি করে বুঝলেন? ইরান অবশ্যই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছে। ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছে তার প্রমাণ হচ্ছে আমেরিকা পৃথিবীর সমস্ত দেশে তারা নজরদারি রাখে। CNN, মোসাদ আর আরও বিভিন্ন ধরনের তাদের সিআইডি সংস্থাগুলি নজরদারি রাখে বিভিন্ন দেশে, কোন দেশে কি হচ্ছে। ইরানে যদি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র না হতো, ঠিক ইরাকের মতো হামলা করে উড়িয়ে দিত। যখন আমেরিকা বুঝতে পেরেছে, মোসাদ বুঝতে পেরেছে যে হ্যাঁ ইরানে মাল হয়ে গেছে, তারা ইউরেনিয়াম এখন আর এভাবে রাখে নাই যে 60% থেকে তারা 90% উন্নতি করে এটা বোতলজাত করা হয়ে গেছে অলরেডি। সেজন্য আমেরিকা বুঝতে পেরে যে আমরা যদি ইরানের উপর আরও জোরালোভাবে আক্রমণ করি তো ইরান হয়তো পারবে না, ব্যর্থ হয়ে যাবে, কুলিয়ে উঠতে পারবে না, তখন পারমাণবিক হামলার প্রশ্ন সামনে আসবে। একটা মারলে ইসরায়েল নাই, আরেকটা মারলে আরব আমিরাত থাকবে না। আরব আমিরাত হচ্ছে সবচেয়ে বড় এই নিকৃষ্ট একটি মুসলিম দেশের একটি দেশ। তারা এটাকে ইসরায়েল বললেই চলে, ইসরায়েলের অঙ্গরাষ্ট্র বললেই চলে আবার আরব আমিরাত। তাই এই আমেরিকা আজ লেজ গুটিয়ে ফেলাতে বাধ্য হয়েছে শুধু একটাই কারণ, ইরান পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়েছে। ইমাম খমেনি যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তিনি একজন আল্লাহর ওলি মানুষ, হাক্কানি আলেম। তিনি ফতোয়া জারি করেছিলেন যে পারমাণবিক বোমা হারাম, তৈরি করা এটা হারাম, আত্মরক্ষার জন্য আমরা যা তৈরি করেছি এটাই যথেষ্ট। কিন্তু তিনি সব কিছু প্রস্তুত করে রেখেছিলেন যাতে প্রয়োজন হলে, যদি আত্মরক্ষার জন্য প্রয়োজন হয়, তাহলে যাতে কিছুদিনের মধ্যে আমার দেশ এটা তৈরি করতে পারে। ঠিক ইমাম খমেনি শাহাদাত বরণ করার পরই তার ছেলে মোস্তফা খমেনি তিনি সেটাকে বোতলজাত করেছেন, সেটা এই আমেরিকা জেনে গেছে, সেজন্য তারা লেজ গুটিয়ে ফেলাতে বাধ্য হয়েছে। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।